তো বন্ধুরা আজকের কিন্তু এই ভিডিওতে ইস্ট বেঙ্গল নামধারী ম্যাচ নিয়ে কথা বলবো, প্লাস ইন্ডিয়া ইন্দোনেশিয়া ম্যাচ নিয়ে কথা বলবো, যেটা অনূর্ধ্ব 20 উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স চলছে সেই ব্যাপারে কথা বলবো। এবং তার পাশাপাশি চেন্নাইন এফসি নিয়ে একটা বড় আপডেট রয়েছে এবং চার্চিল ব্রাদারকে নিয়েও কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু ইন্ডিয়ার ব্যাপারটা নিয়ে কথা বলি। তো ইন্ডিয়া ইন্দোনেশিয়া ম্যাচ ছিল কিন্তু অনূর্ধ্ব 20 উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স। তো সেখানে কিন্তু অবশ্যই ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া ম্যাচটা 0-0 গোলে ড্র হয়েছে। তো এক্ষেত্রে ফার্স্টের দিকে কিছুক্ষণ খেলাটা দেখানো হচ্ছিল কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম চ্যানেল থেকে। তো সেখানে কিন্তু সরাসরি একটা স্ট্রাইক আসে এবং সেই কপিরাইট স্ট্রাইক, সেই জায়গা থেকে কিন্তু ভিডিওটা আর কি আর খেলাটা লাইভ দেখা যায়নি, ঠিক আছে। তো তার পরবর্তীতে আমরা মোটামুটি স্কোর দেখছিলাম, শেষের দিকে একটা হাইলাইটস এসছে। হাইলাইটস দেখে যা বুঝলাম, মোটামুটি ইন্ডিয়া ভালো খেলেছে, ডমিনেট করেছে কিন্তু ইন্দোনেশিয়াকে। শুধু ইন্ডিয়ার একটাই উইকনেস ছিল ম্যাচের মধ্যে, যেটা তারা গোল স্কোর করতে পারেনি। তো এক্ষেত্রে 1-1 পয়েন্ট নিয়ে কিন্তু তাদেরকে মাঠ ছাড়তে হলো দুই দলকে। এবং উল্টো দিকে কিন্তু মায়ানমার 6-1 গোলে হারিয়েছে তুর্কমেনিস্তানকে। তো এই জায়গা থেকে মায়ানমার একটু অ্যাডভান্টেজে আছে এবং ইন্ডিয়ার জন্য কিন্তু আপকামিং যে দুটো ম্যাচ রয়েছে, তুর্কমেনিস্তান এবং মায়ানমার, দুটো ম্যাচই কিন্তু ইন্ডিয়ার জন্য ইম্পর্টেন্ট। ইন্ডিয়াকে কিন্তু দুটো ম্যাচ জিততেই হবে। তো তার পাশাপাশি যদি বলি, ইন্দোনেশিয়া স্কোয়াডে কিন্তু 4 থেকে 5 জন অরিজিন প্লেয়ার ছিল। মোটামুটি তোমার ফিলিপিন্সের দুজন প্লেয়ার ছিল, তারপরে তোমার মালয়েশিয়ার কয়েকটা প্লেয়ার ছিল, সুইজারল্যান্ডের একটা প্লেয়ার ছিল। তো মোটামুটি অরিজিন প্লেয়ার তাদের ছিল কিন্তু ইন্দোনেশিয়া স্কোয়াডে। তো বলতে গেলে এবারে বন্ধুরা, পরবর্তী আপডেট যেটা বেরিয়ে আসছে সেটা কিন্তু তোমার চার্চিল ব্রাদার্সকে নিয়ে। তো অবশ্যই তোমরা জানো, এআইএফএফ, চার্চিল ব্রাদার্স এবং তার সাথে আরও কয়েকটা ক্লাব মিলে কিন্তু তারা ক্যাসের কাছে একটা কেস হেরেছে, ইন্টার কাশির কাছে একটা কেস হেরেছে ক্যাসের অধীনে। তো এখান থেকে বলতে গেলে তারা এই কেসটা হারার পরে কিন্তু চার্চিল ব্রাদার্স সুইজারল্যান্ড ফেডারেল সুপ্রিম কোর্টে কিন্তু গিয়েছিল। তারা দুটো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে, সেখানে তাদের প্রথম দাবি ছিল যে তাদেরকেই কিন্তু পুনরায় চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করতে হবে। এবং দ্বিতীয়টা যেটা ছিল, ইন্টার কাশি এবং চার্চিল ব্রাদার্স উভয় দলকেই কিন্তু আইএসএলে প্রমোট করতে হবে। কিন্তু এই যে ফেডারাল সুপ্রিম কোর্ট, তারা কিন্তু সরাসরি ক্যাসের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে এই দুটো দাবি কিন্তু নাকচ করে দিয়েছে। এবং তারা কিন্তু বলেছে ক্যাস যে ডিসিশন দিয়েছে সেটাই ফাইনাল, দ্যাটস ফাইনাল। তো এর ওপরে কোনো কথা হবে না। তো পরবর্তী যে আপডেটটা অবশ্যই বেরিয়ে আসছে সেটা তোমার চেন্নাইন এফসিকে নিয়ে বেরিয়ে আসছে। তো চেন্নাইন এফসি অবশ্যই কিন্তু আমরা অনেকেই জানি যে উড়িষ্যা এফসি এবং বেঙ্গালুরু এফসি কিন্তু তারা তাদের যে ক্লাবের কাজকর্ম সেগুলো বন্ধ রেখেছে এবং কোচ প্লেয়ার্সদের পেমেন্ট দেওয়াও কিন্তু বন্ধ রেখেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরে কিন্তু একই পথে হাঁটলো চেন্নাইন এফসি। তো ভারতীয় ফুটবল একটা ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখা যাক পরবর্তীতে ঠিক কী হয়। আজকের মিটিং ছিল, তো আমি যে মুহূর্তে ভিডিওটা শ্যুট করছি সে মুহূর্তে মিটিংটা পরের দিন রয়েছে, কিন্তু ভিডিওটা যখন আপলোড হবে সেক্ষেত্রে ততক্ষণে মিটিং হয়ে যাওয়ার কথা। তো নেক্সট ভিডিওতে তোমরা মিটিংয়ে কী ডিসকাস হলো সমস্ত কিছু যদি আমি জানতে পেরে যাই তোমাদেরকে জানিয়ে দেবো। তো সেটার ব্যাপারটা পরে দেখছি। তো এবারে শেষ যে আপডেটটা বেরিয়ে আসছে ভিডিও, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল নামধারী ম্যাচ নিয়ে। তো ইস্টবেঙ্গল নামধারী ম্যাচে বলতে গেলে ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স করেছে, কিন্তু আরও গোল করতে পারতো। ইস্টবেঙ্গলের যদি ভাগ্য থাকতো সেক্ষেত্রে কিন্তু তারা গোল স্কোর করতে পারতো, কারণ বারে লেগেছে, বার পোস্টে লেগেছে 2-3টে শট। তার পাশাপাশি একটা গোল তারা করেছে, কিন্তু 68 মিনিটে হামিদ কিন্তু গোল করে ইস্টবেঙ্গলকে জয়সূচক গোলটা এনে দিয়েছিল এবং সেই গোলের মাধ্যমেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা জিতে গেছে 1-0 গোলে নামধারীর এগেনস্টে। কিন্তু ইস্টবেঙ্গল ভালো খেলেছে, ডমিনেট করেছে নামধারীর ওপরে। শুধু আলটিমেটলি তাদের লাক খারাপ ছিল, সেই কারণে তারা গোলটা স্কোর করতে পারেনি। এবং আফটারঅল বলতে গেলে ইস্টবেঙ্গল 18 না 19খানা মতো শট নিয়েছিল এবং তার মধ্যে বললাম তো 3-4টে পোস্টে লেগেছে, প্লাস তার পাশাপাশি একটা গোল হয়েছে এবং বাকিগুলো মোটামুটি হয়েছে। তো ইস্টবেঙ্গল তোমার বেশ ভালোই পারফরমেন্স করেছে এবং বলতে গেলে হামিদ এক্ষেত্রে কিন্তু 68 মিনিটে গোল করেছে এবং এটা তার ডেবিউ গোল ছিল। বলতে গেলে আউটস্ট্যান্ডিং গোল করেছে কিন্তু হামিদ। তো দেখা যাক পরবর্তীতে কী হয়। তো ইস্টবেঙ্গল মোটামুটি তারা
বলতে গেলে কোয়ালিফাই করে গেছে, 95% কোয়ালিফাই তারা করে গিয়েছে। তো শেষ মুহূর্তে মানে মোটামুটি তাদের এয়ারফোর্সের এগেনস্টে শেষ গেমটা রয়েছে, এবং শেষ গেমে মোটামুটি কী করতে হবে তাদেরকে মানে তার যদি নামধারীকে কোয়ালিফাই করতে হয় সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সকে 4-0 গোলের ব্যবধানে জিততে হবে, তারপরেই কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু কোয়ালিফাই হতে পারবে না, যেটা মোটামুটি বলতে গেলে অসম্ভব বলবো না, কারণ ফুটবলে কিছুই অসম্ভব হয় না। তো সেটাকে মোটামুটি সাইডে রাখছি। বলতে গেলে 95 থেকে 98% কিন্তু ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে গেছে। তো আনুষ্ঠানিক ঘোষণাটা হওয়াই বাকি রয়েছে। তো এক্ষেত্রে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমাদের এই চ্যানেলে তোমরা রেগুলার কিন্তু ফুটবল রিলেটেড আপডেটস পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।